শক্তি, দক্ষতাকে ব্যবসার জন্য খালি একটা খরচ হিসেবে না দেখে কিভাবে এটাকে একটা দারুণ আর্থিক কৌশলে বদলে ফেলা যায়, আজকের এই বিশ্লেষণে আমরা সেটাই দেখব। যারা ব্যবসা চালান তাদের জন্য এই প্রশ্নটা এখন খুবই পরিচিত, তাই না? মানে এনার্জির দাম যেভাবে বাড়ছে তাতে কি ব্যবসার ক্ষতি হচ্ছে? আর ব্যাপারটা যে শুধু কথার কথা নয়, তার প্রমাণও আছে। কার্বন ট্রাস্ট বলছে প্রায় 1/3 ছোট ব্যবসা মনে করে যে এই এনার্জির খরচটাই তাদের উন্নতির পথে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই বাধার মধ্যেই কিন্তু একটা বিশাল সুযোগ লুকিয়ে আছে। যুক্তরাজ্যে ছোট আর মাঝারি ব্যবসাগুলো যদি ঠিকঠাক শক্তি সাশ্রয় করে, তাহলে সবাই মিলে প্রায় 1.9 বিলিয়ন পাউন্ড বাঁচাতে পারে। ভাবুন তো একবার, অঙ্কটা কত বড়! আচ্ছা চলুন এবার একটু সমাধানের দিকে তাকাই, কারণ শক্তি দক্ষতা মানে কিন্তু শুধু টাকা বাঁচানো নয়, এর সুবিধা আরও অনেক বেশি। দেখুন, শক্তি সাশ্রয় করলে তো সরাসরি ব্যবসার লাভ বাড়ে, আর যে টাকাটা বেঁচে যায় সেটা ব্যবসার অন্য কোনো জরুরি খাতে বিনিয়োগ করা যায়। আর এখানেই শেষ না, টাকা বাঁচানোর পাশাপাশি বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায়, প্রোডাক্টিভিটি বাড়ে, কোম্পানির সুনাম হয়, কর্মীরা আরও উৎসাহিত বোধ করে, এমনকি সমাজের সাথে সম্পর্কও আরও ভালো হয়। মানে এক ঢিলে অনেক পাখি। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, শক্তি বাঁচানোর ফলে প্রোডাক্টিভিটি থেকে যে লাভটা হয় তার আর্থিক মূল্য বাঁচানো শক্তির দামের চেয়ে 2.5 গুণ পর্যন্ত বেশি হতে পারে। দারুণ না ব্যাপারটা? এটা ঠিক যে কোনো ভালো জিনিসের জন্য শুরুতে কিছু তো বিনিয়োগ করতেই হয়। তো এখন আমরা দেখব যে এই প্রাথমিক খরচটাকে কিভাবে একটা লাভজনক বিনিয়োগ হিসেবে দেখা যায়, আর এর থেকে রিটার্নটা কিভাবে হিসেব করা যায়। তো সবার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো পে ব্যাক পিরিয়ড। সোজা বাংলায় বললে বিনিয়োগের টাকাটা কত দিনে আবার পকেটে ফেরত আসবে, সেটাই হলো পে ব্যাক পিরিয়ড। আর এই সময়টা যত কম হবে, ঝুঁকিও কিন্তু ততটাই কম। দেখুন, এর হিসেবটা কিন্তু একদম সোজা। মোট বিনিয়োগকে বছরে যা সাশ্রয় হচ্ছে তা দিয়ে ভাগ করলেই পেব্যাক পিরিয়ডটা বেরিয়ে আসে। যে কেউ এই সহজ ফর্মুলা দিয়ে একটা প্রাথমিক ধারণা করে নিতে পারে। এরপর আসছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই। এটা দিয়ে বোঝা যায় বিনিয়োগটা কতটা লাভজনক, সাধারণত পার্সেন্টেজ এটা দেখানো হয়। আর যারা আরও গভীরে গিয়ে বিশ্লেষণ করতে চান, তারা ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আইআরআর ব্যবহার করেন। যেমন ধরুন, কমার্শিয়াল সোলার সিস্টেমের ক্ষেত্রে আরওআই সাধারণত সিস্টেম যত বড় হয় তত বাড়তে থাকে। যেমনটা এখানে দেখা যাচ্ছে, বড় সিস্টেমে ইকোনমিজ অফ স্কেলের কারণে রিটার্নটাও বেশি হয়। বেশ, তাহলে এখন আসল প্রশ্নটা হলো, এই সব কিছুর জন্য টাকাটা আসবে কোথা থেকে? চলুন এর কিছু বাস্তবসম্মত উপায় নিয়ে কথা বলা যাক। সাধারণত দুটো রাস্তা খোলা থাকে। একটা হলো ক্যাপেক্স, মানে কোম্পানি নিজের টাকা দিয়ে পুরো সিস্টেমটা কিনে ফেলল। আরেকটা হলো পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট বা পিপিএ, যেখানে অন্য একটা কোম্পানি এসে সব লাগিয়ে দেয় আর তাদের থেকে কম দামে বিদ্যুৎ কেনা হয়। আচ্ছা, এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। ক্যাপেক্সে শুরুতে খরচ বেশি, কিন্তু সব লাভ আর ট্যাক্সের সুবিধা মালিকের। অন্যদিকে পিপিএতে শুরুতে কোনো খরচই নেই, কিন্তু লাভের একটা অংশ যে কোম্পানি সিস্টেমটা লাগিয়েছে তাদের সাথে ভাগ করে নিতে হয়। আর হ্যাঁ, এই পুরো হিসেবের মধ্যে একটা খুব জরুরি বিষয় আছে, আর সেটা হলো ট্যাক্স ছাড়। এটা কিন্তু বিনিয়োগের রিটার্ন পাওয়ার সময়টাকে অনেক কমিয়ে আনতে পারে। এর মধ্যে সবচেয়ে কাজের জিনিসটা হলো অ্যানুয়াল ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বা এআইএ। এটার মাধ্যমে ব্যবসাগুলো প্রথম বছরে বিনিয়োগের পুরো খরচটা, মানে 1 মিলিয়ন পাউন্ড পর্যন্ত, তাদের করযোগ্য লাভ থেকে বাদ দিতে পারে। এর ফলে পেব্যাক পিরিয়ডটা নাটকীয়ভাবে কমে যায়, মানে টাকাটা অনেক তাড়াতাড়ি উঠে আসে। তো তত্ত্ব আর সংখ্যা নিয়ে তো অনেক কথা হলো। চলুন এবার একটা সত্যিকারের উদাহরণ দেখি, যেখানে এই সব হিসেবকে বাস্তবে কাজে লাগিয়ে লাভ করা হয়েছে। যুক্তরাজ্যের একটা টেক কোম্পানি, নাম নোভাটেক, তারা তাদের ছাদে একটা 404.3 কিলোওয়াট পিক সোলার সিস্টেম বসিয়েছে। আর জানেন তাদের বিনিয়োগের টাকাটা কতদিনে উঠে এসেছে? মাত্র 4 বছরে। এত বড় একটা বিনিয়োগের জন্য এটা কিন্তু অসাধারণ একটা রিটার্ন। আর বছরে সেভিংস
সেটাও কিন্তু কম নয়। বছরে সরাসরি 52,297 পাউন্ড বাঁচছে তাদের, যেটা সোজা বিদ্যুৎ বিল থেকে বাদ যাচ্ছে। আর যদি লম্বা সময়ের কথা ভাবি তাহলে ছবিটা আরও আকর্ষণীয়। আগামী ২০ বছরে এই সিস্টেম থেকে তাদের মোট লাভ হবে প্রায় ১.১ মিলিয়ন পাউন্ড। এটাই তো একটা স্মার্ট বিনিয়োগের আসল ক্ষমতা। তাহলে এখন কি করণীয়? দেখুন, পথটা বেশ পরিষ্কার। প্রথম একটা এনার্জি অডিট করে দেখতে হবে কোথায় সবচেয়ে বেশি সাশ্রয় করা সম্ভব। তারপর পেব্যাক আর আরওআই দিয়ে একটা ভালো করে ফিনান্সিয়াল কেস বানাতে হবে। আর সবশেষে কোম্পানির আর্থিক অবস্থা বুঝে ক্যাপেক্স বা পিপিএ এর মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। শেষ করার আগে একটা কথা, আসল প্রশ্নটা কিন্তু এটা নয় যে শক্তি দক্ষতায় বিনিয়োগ করার মতো সামর্থ্য আছে কিনা, বরং আসল প্রশ্ন হল এই বিনিয়োগটা না করলে তার জন্য কতটা মাশুল দিতে হচ্ছে।